বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো এর আগে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যার 6টা ক্লাস নিয়েছি। আমি 6টা ক্লাসে আমি চেষ্টা করেছি টোটাল চ্যাপ্টারটাকে কভার করার জন্যে। তো আজকে আমি তোমাদের নিকট হাজির হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়ের বোর্ড প্রশ্ন বিশ্লেষণের জন্য। অর্থাৎ বিগত সালে যেসব বোর্ড কোশ্চিন হয়েছে সে কোশ্চিনগুলোর সমস্যা সমাধান করার জন্য আজকে হাজির হয়েছি। তো আমরা বোর্ড প্রশ্ন সমস্যার সমাধানের আগে এই চ্যাপ্টার থেকে কিছু কিছু গাণিতিক সমীকরণ আমাদের দেখতে হবে। যদিও আমরা ক্লাসে দেখেছিলাম, তারপরও আমাদের কিছু গাণিতিক সমীকরণ আছে, সে সমীকরণ নিয়ে আমরা আগে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ক্লাসগুলো এর আগে কোনোটা ছাড়া পড়েছে বা দেখোনি, অবশ্যই তোমরা এই ক্লাসটা দেখার পূর্বে তোমরা আগের ক্লাসগুলো আমার দেখে নেবে, তাহলে তোমাদের গাণিতিক সমস্যা সমাধানে খুব সহজ হবে। তো আসো দেখো, আমাদের কিছু গাণিতিক সমীকরণ আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল, ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউটা ছিল আমাদের তাপের পরিবর্তন, ডিইউটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং ডিডাব্লিউটা ছিল কৃত কাজ। আবার আমরা জানি ডিডাব্লিউ ইকুয়াল পি ডিভি। পি হচ্ছে এখানে চাপ আর ডিভি হচ্ছে আয়তনের পরিবর্তন। আমরা একে লিখতে পারি পি ভি টু মাইনাস ভি ওয়ান। ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ ভি টু হচ্ছে আমাদের পরে আয়তন এবং ভি ওয়ানটা হচ্ছে আমাদের পূর্বের আয়তন। তারপরে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি ডাব্লু সমান এনআর টি লন ভি টু বাই ভি ওয়ান। এটা হচ্ছে ডাব্লু হচ্ছে আমাদের কৃত কাজ। কোথায়? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তো আমি এখানে একটু লিখি, এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। অর্থাৎ একটা সিস্টেম যদি সমষ্ণ প্রক্রিয়ায় কাজ করে তাহলে সে কি পরিমাণ কাজ করবে, সেটা হচ্ছে ডাব্লু সমান এনআর টি লন ভি টু বাই ভি ওয়ান। দেখো, যেখানে এনটা কি, এনটা হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, আরটা কি, আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যার মান আমরা জানি 8.314। টি হচ্ছে পরম বা কেলভিন তাপমাত্রা। তোমরা তো জানো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা কি থাকে, স্থির থাকে, রাইট? স্থির থাকে। টি হচ্ছে আমাদের কিন্তু তাপমাত্রা পরম বা কেলভিন তাপমাত্রা। লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু হচ্ছে আমাদের পরের আয়তন আর ভি ওয়ানটা হচ্ছে আমাদের আগের আয়তন। তারপরে দেখো আরেকটা সমীকরণ দেখতে পাচ্ছি, ডাব্লু সমান এনআর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তো এটা হচ্ছে আমাদের কৃত কাজের রাশিমালা। তো কথার ক্ষেত্রে এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজের রাশিমালা। তো আমি লিখে রাখি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজ। অর্থাৎ কোনো একটা সিস্টেম যদি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কাজ করে, তো আমাদের যদি গাণিতিক সমস্যা সমাধানের জন্য বলে যে কাজের পরিমাণটা কত, তাহলে আমরা সেটা ডাব্লু সমান এনআর বাই গামা মাইনাস ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান দিয়ে করবো। তাহলে এন তো আমরা বললাম মোল সংখ্যা, আর তো মোলার গ্যাস ধ্রুবক, রাইট? তো গামাটা কি, গামা হচ্ছে সিপি এবং সিভি এর অনুপাত। আমরা আগে দেখছি গামাটা হয় কি, গামা হয় সিপি বাই সিভি। অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতই হচ্ছে আমাদের গামা। তো এখানে কি টি ওয়ান মাইনাস টি টু, টি ওয়ানটা কি পূর্বের তাপমাত্রা আর টি টুটা কি পরের তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রার চেঞ্জ আসবে এখানে। তারপরে সমীকরণ দেখি, আমরা দেখতে পাচ্ছি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু। এটা কোথায় ক্ষেত্রে? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা লিখে রাখি সমষ্ণ প্রক্রিয়ায়। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কিসে? আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তো চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক দেখো, পি চাপ আর ভি আয়তন। চাপ আর আয়তনের গুণফল সবসময় কি ধ্রুব সংখ্যা। সুতরাং পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল পি টু ভি টু, যেখানে পি ওয়ান হচ্ছে প্রাথমিক চাপ, ভি ওয়ান হচ্ছে প্রাথমিক আয়তন, পি টু হচ্ছে পরের চাপ আর ভি টু হচ্ছে পরের আয়তন। তারপর আমরা কিছু ইকুয়েশন এখানে দেখতে পাচ্ছি। এই ইকুয়েশনটা আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো আমরা এখানে লিখে রাখি ছোট করে, এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো প্রথমে দেখো পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল পি টু ভি টু গামা। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল পি টু ভি টু গামা। আবার এই সমীকরণটা আমরা একটু লক্ষ্য রাখি, এখানে দেখতে পাচ্ছি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান
ইকুয়াল T2V2 গামা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। আবারও এখানে দেখতে পাচ্ছি আমি T1 গামা P1 1 মাইনাস গামা ইকুয়াল T2 গামা P2 1 মাইনাস গামা। এটাও আমাদের রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে গাণিতিক সমস্যা সমাধানের জন্য যদি প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় এবং চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক দেয়, তাহলে চাপ আয়তনের মধ্যে সম্পর্ক আমরা এই সমীকরণটা লিখব, P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা। ঠিক আছে। যদি তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক বলে তাহলে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। যদি তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক বলে তাহলে T1 গামা P1 1 মাইনাস গামা ইকুয়াল T2 গামা P2 1 মাইনাস গামা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো পরে ইকুয়েশনটা দেখি আমরা। এটা কি? ইটাটা হচ্ছে কর্মদক্ষতা। কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা ইটার ইকুয়াল W/Q1। লক্ষ্য রাখো ডাব্লুটা কি? ডাব্লুটা হচ্ছে কৃত কাজ। আর Q1টা কি? Q1টা হচ্ছে সরবরাহকৃত শক্তি। অর্থাৎ কৃত কাজ এবং সরবরাহকৃত শক্তির অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। আবার আমরা যখন ইঞ্জিন নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখছিলাম W সমান হয় Q1 মাইনাস Q2। তাহলে যদি আমি এখানে লিখি তাহলে কর্মদক্ষতা ইটা ইকুয়াল Q1 মাইনাস Q2/Q1, যেখানে Q1 হচ্ছে গৃহীত তাপ আর Q2 হচ্ছে বর্জিত তাপ। ঠিক আছে। এখন দেখো এই ইঞ্জিনটা যদি যে কোনো ইঞ্জিন না হয় কার্নো ইঞ্জিন হয়, তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ব্যাপারটা হয় Q2/Q1 ইকুয়াল T2/T1, শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে দক্ষতাটা কি হবে? দক্ষতাটা এখানে দেখো ইটা সমান Q1 মাইনাস Q2/Q1। তাহলে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যেহেতু Q2/Q1 ইকুয়াল T2/T1 হয়, সুতরাং তার দক্ষতা হচ্ছে ইটা সমান T1 মাইনাস T2/T1। এটার কর্মদক্ষতা ইটা সমান T1 মাইনাস T2/T1। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা আমাদের বের করতে হলে আমাদের ইকুয়েশন এটা, আর যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে কর্মদক্ষতা বের করতে হলে ইকুয়েশন এটা। তো আমরা পাচ্ছি। তো লাস্টের একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি আমরা এনট্রপির পরিবর্তন, ডিএস, এনট্রপির পরিবর্তন। তাহলে ডিএস ইকুয়াল dQ/T, যেখানে টি হচ্ছে পরম বা কেলভিন তাপমাত্রা আর ডিকিউটা হচ্ছে তাপের পরিবর্তন। তাহলে দেখো ডিএস হচ্ছে এনট্রপির পরিবর্তন, ডিকিউ হচ্ছে তাপের পরিবর্তন আর টি হচ্ছে পরম বা কেলভিন তাপমাত্রা। এখন আবারও আমরা এই ইকুয়েশনটাকে দেখি। আমরা এই ইকুয়েশনটাকে আবার লিখতে পারি ডিএস ইকুয়াল ms লন T2/T1। যখন তাপমাত্রা বৃদ্ধি পায় একটা তাপমাত্রা থেকে আর একটা তাপমাত্রায় আসে, অর্থাৎ কম বেশি হয়, তাপমাত্রার পরিবর্তন হয়, বৃদ্ধি সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে। যদি তাপমাত্রা পরিবর্তন হয় সিস্টেমে তাহলে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল ms লন T2/T1, যেখানে এম হচ্ছে বস্তুটার ভর, এস হচ্ছে বস্তুটার উপাদানের আপেক্ষিক তাপ, লন T2/T1, T2 হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা আর T1 হচ্ছে আমাদের প্রাথমিক তাপমাত্রা। আবারও দেখো ডিএস এনট্রপির পরিবর্তন ইকুয়াল লিখতে পারি আমরা mLF/T। লক্ষ্য রাখো mLF, এলএফটা কি? আমরা যখন ক্লাস করেছিলাম ভালোভাবে দেখছিলাম ms হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। যখন বরফটা গলবে, গলানোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে mLF/T, যেখানে m হচ্ছে ভর, LF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আর টি হচ্ছে পরম বা কেলভিন তাপমাত্রা। এটা আবারও হয় ডিএস ইকুয়াল mLV/T। এলভিটা কি? পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। পানিকে যখন বাষ্পে পরিণত করব তখন আমাদের প্রয়োজন এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল mLV/T। আশা করি তোমরা ইকুয়েশনগুলো বুঝতে পেরেছো। আর অবশ্যই এই বোর্ডের ইকুয়েশনগুলো তোমরা খাতায় লিখে রাখো। অবশ্যই আমার ভিডিওটাকে এখন পোজ করে এই ইকুয়েশনটাকে অবশ্যই খাতাতে লিখে রাখো। এরপরে এখন আমরা কি করব? আমরা বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করব, বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব। আমাদের প্রথম কোশ্চেনটি হলো সিলেট বোর্ড 2017। আমাদের উদ্দীপকটি হচ্ছে একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে নাড়া হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ পরিবহন ও পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। বায়ুর চাপ 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো এই উদ্দীপকের আলোকে দুইটি প্রশ্ন হয়েছে। গ নম্বর প্রশ্ন আমাদের কফির উপর কতটুকু কাজ করা হলো। ঘ নম্বর প্রশ্ন
এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি না। তাহলে এই উদ্দীপকের আলোকে আমাদের গ এবং ঘ অ্যান্সার করতে হবে। তো আমরা আগে দেখি এই উদ্দীপকে কি কি বলেছে, আবারও দেখি। একটি কফি পটে নাড়ানির সাহায্যে খুব জোরে নাড়া হলো, ফলে কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। লক্ষ্য রাখো, কফির আয়তন 50 সেন্টিমিটার কিউব বৃদ্ধি পেল। তো আয়তন বৃদ্ধি আমরা কি শিখলাম? আয়তন বৃদ্ধি ডিভি, ডিভি কত? 50 সেন্টিমিটার কিউব। তো আমরা কি করব? আমরা মিটার কিউবে করব, রাইট? মিটার কিউবে করব। তাহলে 50 গুণিত কত হয়? 10⁻⁻6 মিটার কিউব। এখন দেখো, একই সময়ে কফি পট হতে 40 জুল তাপ, এই যে লক্ষ্য রাখো তোমরা, 40 জুল তাপ পরিবহন এবং পরিচালন পদ্ধতিতে নির্গত হলো। তাহলে নির্গত তাপশক্তি, তাই না? তো তাপশক্তি, নির্গত তাপশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডিকিউ, ডিকিউ ইকুয়াল 40 জুল। বায়ুর চাপ 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। চাপ বলেছে আমাদের, চাপ পি ইকুয়াল 1 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে উদ্দীপকের আলোকে আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখছি। এখন আমরা গ অ্যান্সার করব। গ, কফির উপর কতটুকু কাজ করা হলো? তাহলে কাজ কি আমাদের? ডিডাব্লিউ না? তো আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখলাম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। আবারও দেখছি কি ডিডাব্লিউ ইকুয়াল পিডিভি, রাইট? তাহলে আমরা কি লিখব? আমরা কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল পিডিভি। লক্ষ্য রাখো সব মানগুলো না আছে, আমাদের পি এর মান দেওয়া আছে, ডিভি এর মান দেওয়া আছে। তাহলে আমি যদি একে ক্যালকুলেশন করি, তাহলে পি কত? 1 × 10⁵ গুণিত ডিভি আমাদের 50 × 10⁻⁻6। তো আমরা যদি একটু ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে আমাদের উত্তর আসবে 1 × 10⁻5 গুণিত 50 × 10⁻6। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 5। অ্যান্সার পাচ্ছি আমরা 5, অর্থাৎ 5 জুল। এটা আমাদের একটা উত্তর। কফির উপর কতটুকু কাজ সম্পাদন হলো? তাহলে আমরা বলবো কফির উপর কাজের পরিমাণ হচ্ছে 5 জুল। তারপরে দেখি আমরা, আমাদের ঘ নম্বর বলেছে এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কি না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাহলে আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লোসিয়াস কর্তৃক কি? ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করতে গেলে কি হবে? ডিকিউটা কি? ডিকিউ যত, ডিইউ প্লাস ডিডাব্লিউ ঠিক তত, তাই না? ডিকিউটা আমাদের কি? সরবরাহকৃত তাপশক্তি, আর ডিইউ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের কৃত কাজ। তো আমরা যে গয়ে পেলাম ডিডাব্লিউর মান, সেটা এখানে লিখে রাখি। আমরা ডিডাব্লিউ পেলাম কত? 5 জুল। তো আমাদের এখানে এই ডিকিউ যা হবে, ডিইউ প্লাস ডিডাব্লিউ টোটালটা তা হবে, তাই না? যদি তাই হয় তাহলে এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে, আর যদি না হয় তাহলে সমর্থন করে না। তো লক্ষ্য রাখো ডিকিউ এর মান আমাদের আছে কত? 40 জুল, রাইট? তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউ দুইটা যোগের ফলে কত হবে? 40 জুল হতে হবে, তবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করবে। এখন আমরা গয়ে পেয়েছি ডিডাব্লিউ সমান 5 জুল, তাহলে আমাদের দরকার কি? ডিইউ এর মান, তাই না? তাহলে আমরা কি লিখবো? ডিইউ সমান ডিকিউ মাইনাস ডিডাব্লিউ। তাহলে ডিইউ আমরা কত পাচ্ছি? ডিকিউটা হচ্ছে আমাদের 40 জুল, মাইনাস ডিডাব্লিউ কত পেলাম? 5, অর্থাৎ 35 জুল। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ডিইউ এর মানটা পাচ্ছি 35 জুল। আবার এখানে কি? ডিডাব্লিউর মান গতে পেয়েছি আমরা 5 জুল। তাহলে আমাদের কি হচ্ছে? ডিইউ প্লাস ডিডাব্লিউ, অতএব ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিইউটা কত? 5 প্লাস, সরি ডিইউটা হচ্ছে আমাদের 35 প্লাস ডিডাব্লিউ কত? ডিডাব্লিউ 5 ইকুয়ালস 40 জুল। দেখো ডিইউ প্লাস ডিডাব্লিউ দুটা যোগের ফলে আমরা পাইছি 40 জুল, আর ইন্ডিভিজুয়াল ডিকিউটা ছিল আমাদের কত? 40 জুল। সুতরাং আমরা সিদ্ধান্ত নিতে পারি এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে। আশা করি তোমরা এই সমস্যাটা, অর্থাৎ সিলেট বোর্ড 2017 সালের
যে উদ্দীপকটা ছিল সে উদ্দীপকের সমাধানটা বুঝতে পেরেছো। এখন এবারে উদ্দীপকটি হচ্ছে বরিশাল বোর্ড 2019। তো উদ্দীপকটি হলো একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপের 16 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ রুদ্ধতাপ প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো। ইঞ্জিনটি 227 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে। তো গ নাম্বার কোশ্চিন আমাদের উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা বের করো। ঘ নাম্বার কোশ্চিন একই পরিমাণ প্রসারণের জন্য কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে তার গাণিতিক বিশ্লেষণ দাও। তো আমরা এখানে কিছু দেখি কি বলেছে উদ্দীপকে, আবারও ভালোভাবে দেখি। একটি ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা ও চাপের, লক্ষ্য রাখো এখানে বলেছে প্রমাণ তাপমাত্রা ও চাপের 16 গ্রাম হাইড্রোজেন, 16 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, দুই প্রক্রিয়ায় দেখো সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। ইঞ্জিনটি 227 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্য সম্পাদন করতে পারে। তো আমরা গ নাম্বার প্রশ্ন দেখি। গ নাম্বার প্রশ্ন বলেছে আমাদের উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা বের করো। তাহলে গ নাম্বার অ্যান্সার, উদ্দীপকের ইঞ্জিনটির দক্ষতা বের করো। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, নিচে দেখো ইঞ্জিনটি দুইটা তাপমাত্রা 227 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্য সম্পাদন করতে পারে। তাহলে আমার দুইটা তাপমাত্রা, একটা T1 হচ্ছে কত 227 ডিগ্রি সেলসিয়াস, একে যদি আমরা কেলভিনে করি তাহলে কি হচ্ছে 227 প্লাস 273, তাহলে আমাদের হচ্ছে 500 কেলভিন। তাহলে আমাদের 500 কেলভিন। আরেকটা কি 0 ডিগ্রি সেলসিয়াস, T2 ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হচ্ছে 273 কেলভিন। তাহলে আমাদের কি বের করতে হবে, কর্মদক্ষতা। যেহেতু আমাদের T1 এবং T2 দেওয়া আছে সুতরাং কর্মদক্ষতা বের করা আমাদের সহজ। তাহলে দক্ষতা বের করি। তাহলে আমরা কি জানি, কর্মদক্ষতা ইটা ইকুয়ালস 1 মাইনাস T2 বাই T1 গুণিত দক্ষতাকে কি করি আমরা শতকরা হিসাবে প্রকাশ করি, তাই না? তাহলে 1 মাইনাস T2 কত, T2 হচ্ছে 273, T1টা কত 500 গুণিত 100%। তাকে একে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে কত, 1 ব্র্যাকেট 1 মাইনাস 273 ভাগ 500 ইকুয়ালস গুণিত 100। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এখানে, আমাদের অ্যান্সারটা হলো 45.4%, অর্থাৎ গ আমাদের ইঞ্জিনটির দক্ষতা 45.4%। এখন আমরা ঘ দেখি, ঘতে কি বলেছে। ঘতে আমাদের বলল যে একই পরিমাণ প্রসারণের জন্য, একই পরিমাণ প্রসারণের জন্য কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে। এখন প্রক্রিয়াটা কি দেখো, আমাদের দুইটা প্রক্রিয়া এখানে বলছে, সমষ্ণ প্রক্রিয়া আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করে। অর্থাৎ আমাদের কি করতে হবে, আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ একবার বের করতে হবে, আবার কি রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃত কাজ আমাদের বের করতে হবে। তো আমাদের কি দেওয়া আছে আমরা দেখি, একটা ইঞ্জিনের সাহায্যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে, লক্ষ্য রাখো প্রমাণ তাপমাত্রা, তাহলে প্রমাণ তাপমাত্রা কত টিটা কত আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। প্রমাণ তাপমাত্রা ও চাপে বলেছে কিন্তু আমাদের, তাই না? তারপর লাস্টে কি বলেছে, এখানে বলেছে কত দেখো 16 গ্রাম হাইড্রোজেন। তাহলে 16 গ্রাম হাইড্রোজেন আমাদের কি বের করতে হবে, মোল সংখ্যা বের করতে হবে। তো আমরা কি জানি মোল সংখ্যা কিভাবে জানি, মোল সংখ্যা হয় N সমান মোট ভর বাই আণবিক ভর, মোট ভর M বাই ক্যাপিটাল M, মোট ভর বাই আণবিক ভর, তাহলে আমরা পাই মোল সংখ্যা। তাহলে মোট ভরটা কত দেওয়া আছে দেখো 16 গ্রাম। আর হাইড্রোজেনের ভর কত, আণবিক ভর কত 2 গ্রাম, তাই না 2 গ্রাম। তাহলে N এর মান আমাদের 8, N এর মান 8। এখন দেখি আমাকে বলছে যে দুই প্রক্রিয়ায় কৃত কাজ, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। তো আমরা একটু আগেই দেখলাম ইকুয়েশন, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ W সমান কি nRT ln V2 বাই V1। এখানে V2 বাই V1 লক্ষ্য রাখো। তাহলে এখানে আছে কি গ্যাসের আয়তন সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দ্বিগুণ করা হলো, অর্থাৎ আয়তনটা কি হয়েছে দ্বিগুণ করা হয়েছে। তাহলে আগে যদি আয়তন V1 হয় তাহলে পরে আয়তন কত V2 সমান
2v1, তাই না? তাহলে আয়তন দ্বিগুণ করা হয়েছে, পরে আয়তন সমান আগের আয়তন গুণিত 2, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজটা কত সেটা পাই। এন এর মান বসাও, এন এর কত? এন পেয়েছি আমরা 8, আর এর মান আমাদের জানা 8.314। টি কত? সমস্ত প্রক্রিয়া কি তাপমাত্রা স্থির থাকে, টি এর মানটা আমাদের হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, 273 কেলভিন। লন V2 বাই V1, V2 কত দেখো তো, V2 হচ্ছে টুয়াইস V1, টুয়াইস V1, আর V1টা কত? V1 রেখে দিলাম। তাহলে আমাদের হচ্ছে 8 গুণিত 8.314 গুণিত 273 গুণিত লন V1 V1 আউট, তাহলে লন 2। তো এখন যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা পাবো, তাহলে পাচ্ছি 8 গুণিত 8.314 গুণিত 273 গুণিত আমাদের কি লন 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 12586, 12580 কাজ এত জুল। তাহলে আমরা দেখলাম আমাদের সমস্ত প্রক্রিয়াকৃত কাজ হচ্ছে 12580 জুল। এখন দেখো আবার কি বের করবো আমরা? রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজ বের করব, তাই না? তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা কৃত কাজ বের করব। আমরা এটা লিখে রাখি 12580 জুল। তাহলে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ পেলাম, এখানে লিখে রাখি W1 ধরি 12580 জুল। এখন রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজের ইকুয়েশন আমরা কি জানি? রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজের ইকুয়েশন W সমান আমরা কি জানি? রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজ W সমান NR বাই গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2, রাইট? তাহলে কি পাচ্ছি আমরা? এন এর মান পাচ্ছি, আর এর মান আমাদের জানা আছে গামা মাইনাস 1 ইন্টু T1 মাইনাস T2। তাহলে এখানে লক্ষ্য রাখো, এখানে কি আছে? 16 গ্রাম হাইড্রোজেন আছে। হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা গামার মান কত জানি? গামা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে গামার মান, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান আমাদের 1.40, তাই না? তাহলে গামার মানও পেলাম আমরা। তাহলে T1 মাইনাস T2, তো লক্ষ্য রাখো এটা তো প্রক্রিয়াটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে তাপমাত্রার চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যখন প্রমাণ তাপমাত্রা অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোজেন গ্যাস ছিল, আয়তন যখন দ্বিগুণ করা হয়েছে তখন কি হয়েছে? তার তাপমাত্রা চেঞ্জ এসেছে, তাই না? তাহলে আমাদের এখানে দরকার আমরা T2টা কিভাবে বের করব, তাই তো? তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আর একটা ইকুয়েশন জানি, T এবং V এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? T এবং V এর মধ্যে সে সম্পর্কটা কি? T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1, রাইট? তো এখান থেকে আমরা কি করব? এখান থেকে T2 এর মান বের করে এখানে বসাবো। এটা আমরা 1 নম্বর সমীকরণ লিখে রাখি। তাহলে T2 ইকুয়াল কি হচ্ছে আমাদের? T1 ইন্টু V1 বাই V2 একসঙ্গে আমি দিলাম গামা মাইনাস 1। তাহলে আমি মানগুলো বসায় দিই। T1 কত? 273, V1টা আমাদের কত? V1, V2টা কত? টুয়াইস V1 ইন্টু গামা 1.4 মাইনাস 1, অর্থাৎ এখানে হবে শুধুমাত্র 0.4, আর এখানে V1 কাটা 1/2 অর্থাৎ 0.5। তো আমি যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কত পাচ্ছি? 273 ইন্টু 0.5 টু দি পাওয়ার কত? 0.4। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে আমাদের 206.9 এত কেলভিন। তাহলে আমরা T1টা পেয়ে গেছি। আর আগের তাপমাত্রা কত ছিল? আগের তাপমাত্রা ছিল 273 কেলভিন, যেটা আমি T1 বলতে পারি, আর T2টা আমি বের করলাম। এখন আমি এই ইকুয়েশনে যদি বসাই মানগুলো তাহলে কৃত কাজের মান পাই। তাহলে আমরা বসাই 206.9 T2 এর মান। তাহলে দেখো এখানে এন এর মান কত? এন এর মান 8, আর এর মান 8.314, গামা মাইনাস 1 অর্থাৎ 1.4 মাইনাস 1,
টি ওয়ানটা কত, টি ওয়ানটা আগের তাপমাত্রা দেখো 273 মাইনাস টি টুটা আমরা পেলাম কত 206.9 206.9। তাহলে আবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখি কি পাচ্ছি, আমরা পাচ্ছি 8 গুণিত 8.314 divided by 0.4 equals into ফার্স্ট ব্র্যাকেট 273 মাইনাস 206.9 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা উত্তর পেলাম 10,985 জুল। তাহলে দেখো তুমি প্রথমে কি পেলে, এটা আমি W2 ধরি, তুমি পেলা যে সমস্ত প্রক্রিয়াকৃত কাজ পেলা 12,580 জুল এবং রুদ্ধতাপ প্রক্রিয়াকৃত কাজ পেলা 10,985 জুল। তাহলে আমাদের প্রশ্নটা কি, কোন প্রক্রিয়ায় বেশি কাজ সম্পাদিত হবে? তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত প্রক্রিয়ায় বেশি কাজটা সম্পাদিত হবে। আশা করি তোমরা এই সমস্যাটা সমাধানটা কিভাবে করলাম সেটা বুঝতে পেরেছো। তো আমাদের এবারের প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2017। উদ্দীপকটি হলো একটি কার্নো ইঞ্জিন 510 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে 1400 জুল তাপ শোষণ করে এবং 800 জুল তাপ বর্জন করে। তো গ নাম্বার কোশ্চেন ইঞ্জিনের কর্মদক্ষতা বের করো। ঘ নাম্বার কোশ্চেন কর্মদক্ষতা 54% করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, গাণিতিক ব্যাখ্যা দাও। তো আমরা আবার উদ্দীপকটা দেখি কি বলেছে, একটা কার্নো ইঞ্জিনের কথা বলেছে। কার্নো ইঞ্জিন 510 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে 1400 জুল তাপ শোষণ করে এবং 800 জুল তাপ বর্জন করে। তাহলে আমরা একটু লিখে নিই, এখানে কি দেওয়া আছে, 510 কেলভিন তাপমাত্রা তাপ উৎস থেকে, তাহলে কি তাপ উৎসের তাপমাত্রা অর্থাৎ T1 সমান 510 কেলভিন, 1400 জুল তাপ শোষণ করে অর্থাৎ শোষিত তাপ কি আমাদের Q1 1400 জুল তাপ শোষণ করে এবং 800 জুল তাপ বর্জন করে, বর্জিত তাপ কি Q2 সমান 800 জুল তাপ বর্জন করে। তাহলে আমাদের কি বলেছে, গ নাম্বার বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা বের করো। তাহলে গ হচ্ছে কর্মদক্ষতা। তো কর্মদক্ষতা ইটা সমান আমরা কি জানি 1 মাইনাস Q2 বাই Q1, শতকরা হিসাবে প্রকাশ করলে 100%, ঠিক আছে। তাহলে 1 মাইনাস Q2 কত, Q2 হচ্ছে আমাদের 800 জুল আর Q1 হচ্ছে 1400 জুল গুণিত 100%। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 1 মাইনাস ব্র্যাকেট 800 ভাগ 1400 ইকুয়ালস 100 ইকুয়ালস, তাহলে আমরা অ্যান্সার পেলাম 42.86 42.86 এত পার্সেন্ট। তাহলে আমাদের ইঞ্জিনটির কর্মদক্ষতা হলো 42.86%। তো এখন ঘ নাম্বার প্রশ্ন দেখো, ঘ নাম্বার প্রশ্ন বলেছে কর্মদক্ষতা 54% করতে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। তো কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে দেখো কর্মদক্ষতা, তো আমরা কি জানি ঘ নাম্বার কর্মদক্ষতা ইটা ইকুয়ালস 1 মাইনাস T2 বাই T1 রাইট। তো আমাদের কর্মদক্ষতা 54% করতে হবে। তাহলে কর্মদক্ষতা 54% করতে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে T1 অথবা T2 যে কোনো একটাকে পরিবর্তন করতে পারি। তো আমাদের এখানে কি আছে, আমাদের T1 দেওয়া আছে, T1 হচ্ছে 510 কেলভিন। তাহলে আমাদের T2 জানার জন্য আমাদের T2 আগে কত সেটা বের করে নিতে হবে। তাহলে ওটা আমরা আগে বের করি। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা গাণিতিক সমীকরণ কি জানি, Q2 বাই Q1 সমান Q2 বাই Q1 ইকুয়াল T2 বাই T1, ঠিক আছে। তাহলে অতএব T2টা কত পাচ্ছি, T2 পাচ্ছি আমি Q2 বাই Q1 গুণিত T1। তাহলে মানগুলো যদি আমি বসাই, Q2 হচ্ছে আমাদের 800 জুল, T1টা কত 510 আর Q1টা কত 1400। তাহলে আমাদের অ্যান্সার আসছে 800 গুণিত 510 ভাগ 1400। তাহলে আমাদের অ্যান্সার আসছে 291.42 291.42 কেলভিন। তাহলে আমরা T2 পেয়ে গেলাম।
তাহলে T2 এখানে বসাই। T2 সমান 291.42 কেলভিন। এখন লক্ষ্য রাখো, ইঞ্জিনটার দক্ষতা আমরা কি করব? আমরা দক্ষতা করব 54%। তাহলে 54% করতে আমরা কি করতে পারি? তাহলে 54% করতে আমরা দুইটা কাজ করতে পারি। একটা তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করতে পারি, আর একটা তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে পারি। তো লক্ষ্য রাখো, দক্ষতা ইটা সমান 1 - T2/T1 গুণিত 100% না, দক্ষতার মান ইটার মান আমাদের আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করব? আমরা ইটার মান, ইটা কত বলেছে আমাদের? ইটা 54%। তার মানে কি 54/100 অর্থাৎ 0.54 আমাদের ইটার মান। তাহলে ইটার মান যদি আমরা 0.54 বসাই, 1 - T2/T1, তাহলে আমরা কি করব? আমরা আগেই বললাম যে তাপ উৎসের তাপমাত্রারও পরিবর্তন করতে পারি, তাপ গ্রাহকের তাপমাত্রারও পরিবর্তন করতে পারি। যে কোনো একটা করলেই কিন্তু আমাদের দক্ষতা 54% করা যেতে পারবে, অর্থাৎ করা যাবে। তো লক্ষ্য রাখো, আমরা কি করব? আমরা ধরি যে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করব। তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি T2/T1 = 1 - 0.54। অতএব T2/T1 = কত হচ্ছে? 0.5436। অতএব T2 = 0.36 গুণিত কি T1। তাহলে কত পাচ্ছি? 0.36 গুণিত T1টা কত আমাদের? 510। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 0.36 গুণিত 510, তাহলে আমাদের অ্যান্সারটা হবে 234.6, অর্থাৎ 234.6 কেলভিন। অর্থাৎ অ্যান্সারটা হলো আমাদের কর্মদক্ষতা যদি 54% আমরা করতে চাই, তাহলে উৎসের তাপমাত্রা হতে হবে 234.6 কেলভিন। উৎসের তাপমাত্রা আমাদের কত আছে? তাপগ্রাহকের তাপমাত্রা, T2 কি আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা, যেহেতু তাপগ্রাহকের তাপমাত্রা ছিল কত? 291.42 কেলভিন। এখন যদি আমরা তাপগ্রাহকের তাপমাত্রা 234.6 কেলভিন করি, তাহলে কর্মদক্ষতাটা আমাদের 54% হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এবারের সমস্যাটি হলো, কুমিল্লা বোর্ড 2019, একজন শিক্ষার্থী লিখন 84 কিলোজুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো। অপর শিক্ষার্থী নিয়ন তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করলো। পানির আপেক্ষিক সুপ্ত তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন এবং বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ 2.26 × 10⁶ জুল পার কেলভিন আমাদের দেয়া আছে। তো এই উদ্দীপকের আলোকে আমাদের গ এবং ঘ অ্যান্সার করতে হবে। এখন তো আমাদের গ নাম্বার প্রশ্ন দিয়েছে, লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল? তো আবারও লক্ষ্য রাখো তোমরা, লিখনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর লিখন 84 কিলোজুল তাপ সরবরাহ করে, তাপ সরবরাহ কি? তাপ সরবরাহ আমাদের হচ্ছে ডিকিউ সমান 84 কিলো জুল। তাহলে কত হবে আমাদের? 84 জুল করলে, কিলোজুল থেকে জুল করলে 84,000। তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 5 কেজি পানিকে উত্তপ্ত করলো। তাহলে পানির পরিমাণ ছিল কত? পানির পরিমাণ M = 5 কেজি উত্তপ্ত করলো। তাহলে প্রশ্ন দিছে, লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল? অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি আমরা কি জানি? d θ বা dt কত, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি গ নাম্বার অ্যান্সার, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কিসের উপর নির্ভর করে? dq সমান কত? m/s dt বা d θ। এখানে কি বের করতে হবে? আমাদের dt এর মানটা বের করতে হবে। তাহলে লক্ষ্য রাখো, dt সমান কত হবে? dq/ms। এখন আমরা মানগুলো বসাই। dq আমাদের কত? 84,000। এমটা কত? এমটা হচ্ছে 5 গুণিত s। এসটা কি? পানির আপেক্ষিক তাপ আমাদের দেয়া আছে। এই যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে এখানে হচ্ছে 4200। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো যে
84,000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 5 গুণিত 4200 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল আমরা পাচ্ছি 4, অর্থাৎ পাচ্ছি কত 4 কেলভিন, বা আমরা লিখতে পারি 4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা পার্থক্য আমরা জানি যে কেলভিন স্কেলে যত ফারেনহাইট স্কেলে ততই। তাহলে কি এই যে লিখন পানির তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছিল, তো আমরা পেলাম 4 কেলভিন বা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানির তাপমাত্রা বৃদ্ধি করেছিল। এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন দেখব যে ঘ নাম্বার বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব, তাহলে পরিবেশ বান্ধব অধিক সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখান থেকে আমাদের দুই শিক্ষার্থীর ক্ষেত্রেই আমাদের এনট্রপির পরিবর্তনটা বের করা লাগবে। এনট্রপির পরিবর্তন তো প্রথমে ছিল লিখন। তাহলে লিখনের ক্ষেত্রে ঘ নাম্বার, লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন। তো লক্ষ্য রাখো লিখন কি করেছে, লিখন করেছে 84 কিলোজুল তাপ সরবরাহ করে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 5 কেজি পানিকে উত্তপ্ত করেছে। তাহলে উত্তপ্ত করেছে যখন তাপমাত্রার পরিবর্তন কত হয়েছে, আমরা গোয়াতে দেখলাম তাপমাত্রার পরিবর্তন হয়েছে ডিটি সমান 4 কেলভিন। যদি তাই হয় তাহলে প্রথমে ছিল তাপমাত্রা কত 30 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা লিখব কি T1 ইকুয়াল 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি কেলভিনে করি তাহলে 30 প্লাস 273, তাহলে আমরা পাচ্ছি কত 303 কেলভিন T1। এখন প্রথম তাপমাত্রা ছিল 303 কেলভিন, তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রাটা গোয়াতে দেখলাম আমরা বৃদ্ধি পেয়েছে কত 4 কেলভিন। তাহলে তার তাপমাত্রা কত হয়েছে, পরের তাপমাত্রা T2 303, তার চেয়ে কি হয়েছে 4 কেলভিন তাপমাত্রা বেশি হয়েছে, তাহলে 303 আর 4 তাহলে কত হবে 307 কেলভিন। ঠিক আছে, তো এই যে লিখন পানির তাপমাত্রা 303 থেকে 307 কেলভিন করেছে, তাই না? তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর আমরা কি জানি তাপমাত্রা যদি বৃদ্ধি হয় অর্থাৎ T1 থেকে T2 এ পরিণত হয় তাহলে এনট্রপির পরিবর্তন DS ইকুয়াল কি MS লন T2 বাই T1। মনে হচ্ছে ইকুয়েশন? যখন তাপমাত্রার পরিবর্তন হবে তখন এনট্রপির পরিবর্তন DS ইকুয়াল MS লন T2 বাই T1। তাহলে আমরা বসাই M কত, M হচ্ছে আমাদের কত, M আমাদের 5 কেজি, 5 এসটা কি পানির আপেক্ষিক তাপ কত 4200, লন T2টা কত দেখলাম 307, আর T1টা কত আমাদের 303। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি কত দেখি 5 ইন্টু 4200 ইন্টু লন ব্র্যাকেট 307 ভাগ 303, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 275.4, 275.4 এনট্রপির পরিবর্তন একক জুল পার কেলভিন। তাহলে আমরা লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন পেলাম 275.4 জুল পার কেলভিন। আমরা এটা এখানে লিখে রাখি। লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন আমি নাম দিই DS1, তাহলে DS1 ইকুয়াল 275.4 জুল পার কেলভিন। এখন আমরা দেখব অপর শিক্ষার্থী নিয়নের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত সেটা আমরা দেখব। তাহলে এখন নিয়নের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন DS, লক্ষ্য রাখো নিয়ন কি করেছে, নিয়ন তাপ সরবরাহ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করেছে। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করেছে। তাহলে তাপমাত্রা কত 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 যোগ 373 কেলভিন।
তাপমাত্রা পানিকে কি করেছে, বাষ্পে পরিণত করেছে। লক্ষ্য রাখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে বাষ্পে পরিণত করেছে। তাহলে কি এখানে তাপমাত্রার কোনো চেঞ্জ হয়েছে? না, হয়নি। এখানে কি হয়েছে? এখানে অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল, সেখানে কি হয়েছে, কি করেছে, এই নিয়ন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করেছে। অর্থাৎ এখানে কোনো তাপমাত্রার পরিবর্তন হয়নি, শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে, পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে। তাহলে আমরা কি জানি, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে ডিএস সমান সমান কি হবে, এম এলভি বাই টি, যেখানে এলভি হচ্ছে কি, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। তোমাদের লেখা আছে দেখো যে আপেক্ষিক পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ এই যে 2.26 × 10⁴ জুল পার কেলভিন। তাহলে এটা এলভি এর মান 2.26 × 10⁴ জুল পার কেলভিন। তাহলে আমরা যদি এখানে বসাই, তাহলে আমরা পাচ্ছি এম কত, 5, এলভি এর মান 2.26 × 10⁴ জুল পার কেলভিন, আর টি এর মানটা কত আমাদের 373। তাহলে আমরা একটু ক্যালকুলেটারে অঙ্কটা করি। 5 × 2.26 × 10⁴ ভাগ 373। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 30,294.9, 30,294.9 জুল পার কেলভিন। তাহলে নিয়নের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন আমাদের 30,294.9 জুল পার কেলভিন। একে আমরা DS2 বলি। তাহলে আমরা এর আগে দেখলাম লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন 275.4 এবং নিয়নের এনট্রপির পরিবর্তন 30,294.4। প্রশ্নটা দেখি, প্রশ্নটা বলছে উদ্দীপকের কোন প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। তাহলে কোন প্রক্রিয়া অধিক পরিবেশ বান্ধব? এই যে প্রথম শিক্ষার্থী লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কম পেয়েছি না, সুতরাং আমরা সিদ্ধান্তে বলবো লিখনের প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। কারণটা কি? কারণটা হচ্ছে নিয়নের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বেশি। তোমরা কি জানো, এনট্রপির পরিমাণ বেশি, বেড়ে যাওয়া মানে কি, সব কিছু সাম্য অবস্থানের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ সব কিছু তাপমাত্রা প্রায় সমানের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ তাপমাত্রা এখানে কি হবে, বৃদ্ধি পাবে অনেক বেশি, এনট্রপির পরিবর্তন অনেক বেশি, মানে সাম্য অবস্থানের দিকে বিশৃঙ্খলা বেশি, সাম্য অবস্থানের দিকে এগিয়ে যাওয়াটাও অনেক বেশি। আর আমাদের এখানে লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কম, আর নিয়নের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বেশি, মানে তাপমাত্রা বেশি বেড়ে যাবে পরিবেশের। তাহলে এটা কি আমাদের অধিক পরিবেশ বান্ধব হবে? না, হবে না। তাহলে এই যে আমরা পেয়েছি, আমরা লিখনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কম পেয়েছি, সুতরাং আমরা বলবো লিখনের প্রক্রিয়াটি অধিক পরিবেশ বান্ধব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারের সব কিছু ক্লাস শেষ করে আমরা গাণিতিক সমস্যার সমাধানও করলাম। এরপরে আরও অনেক সমস্যা আছে, তোমরা বাড়িতে চেষ্টা করবা। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় তুমি আমাকে কমেন্টসে জানাও, অথবা আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন নম্বরে আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমার সমস্যার সমাধান করা। তো আজ এই পর্যন্ত, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।